আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি চার দেয়ালের পাঠশালার পক্ষ থেকে। আমি নাসিম তালুকদার। তো আজকে আমরা এসএসসি সাধারণ গণিত অধ্যায় 13 সসীম ধারা বোর্ড প্রশ্ন সমাধান সেশনে চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা খুবই চমৎকার একটি কোশ্চেন সমাধান করবো। তো চলো দেরি না করে সমাধানে মনোযোগ দেওয়া যাক। দেখতেই পাচ্ছ আমাদের উদ্দীপক রয়েছে। উদ্দীপকে কি বলছে? কোন সমান্তর ধারার 12তম পদ 28 এবং 18তম পদ 58। বুঝলাম। 2 নম্বর কি বলছে? গুণোত্তর ধারার পঞ্চম পদ এত এবং অষ্টম পদ এত। তার মানে দুইটা কোশ্চেন আসছে, একটা হচ্ছে 13.1 থেকে আর একটা 13.2 থেকে, তাই তো? তাহলে সমান্তর ধারা নিয়ে একটু কাজ করতে হবে আমাদের, আর গুণোত্তর ধারা নিয়ে একটু কাজ করতে হবে। তার আগে আমাদের দেখতে হবে যে কতে আমাদের কি বলেছে। দেখো, কতে আমাদের বলেছে যে তোমার এত এত ধারাটির কোন পদ 353 তা নির্ণয় করো। এখন তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা যে যখন তোমাদের সৃজনশীল কোশ্চেনে পদ আগে এরকম একটা কোশ্চেন দিবে, খুবই ছোট একটা কোশ্চেন, খুবই সহজ না? অবশ্যই সহজ, যে এনতম পদ কত, তাই তো? তাহলে আমার কথা হচ্ছে যে অনেকেই না এটা সমান্তর ধারার মাধ্যমেই করবে, এবং এটা সমান্তর ধারাই আমি ধরে নিচ্ছি। কিন্তু অনেক সময় তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে একটু মাথায় ক্যালকুলেশন করে নিবা যে আমার এখানে যে ধারাটি দেওয়া আছে তো যে সমান্তর ধারা কিনা, এটা আমাদের একটু মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে। অনেক সময় কিন্তু এই ধারাগুলো গুণোত্তর ধারা থাকে, অনেকে খেয়াল করে না। অনেকে কি করে জানো? ওই সমান্তর ধারার সূত্রের মাধ্যমে করতে যায়, অঙ্কটা মেলে না। না মিলে কি হয়, ভাবে যে অঙ্কটায় ভুল আছে বা মিলাতে পারছি না, কঠিন, এভাবে কিন্তু রেখে দিয়ে আসে। তো তুমি একটু মাথায় ক্যালকুলেশন করে নিয়ে দেখবা কি সমান্তর ধারার বেসিক কন্ডিশন কোনটা, বলো? যে ওর যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল অর্থাৎ সাধারণ অন্তর সমান হবে যে কোনো অবস্থায়। তার মানে যে কোনো অবস্থা যদি 9 হয়, তাহলে 9 এর পূর্ববর্তী পদ কত? 5। তাহলে 9 আর 5 বিয়োগ করো, কত হবে? 4। বুঝলাম। তার মানে এখানে সাধারণ অন্তর কত বলো ভাইয়া? এখানে সাধারণ অন্তর হচ্ছে 4। বাদ দাও। এবার যে কোনো আবার একটা পদ নাও, 13। 13 এর পূর্ববর্তী পদ কত বলো তো? 9। তাহলে 13 - 9 করে কত হবে? 4। আচ্ছা, তার মানে বোঝা গেল এখানেও সাধারণ অন্তর 4, এখানেও সাধারণ অন্তর 4। তার মানে বোঝাই যাচ্ছে এটা সমান্তর ধারা। আবার তুমি চাইলে এখানেও দাঁড়াতে পারো, 17 এ দাঁড়াও। 17 এর পূর্ববর্তী পদ কত বলো তো? 13। 17 - 13 কত বলো? 4। তার মানে প্রতি অবস্থায় এখানে সাধারণ অন্তর একই, আর সাধারণ অন্তর যদি একই হয় সেটা একটি সমান্তর ধারা। তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি লিখবা দেওয়া আছে, তুমি স্যারকে একটু বুঝিয়ে দিবা যে স্যার এটা আসলে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হতে পারে সেটা। 5 + 9 + 13 + 17 প্লাস ডট 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 ডট। দেখো, সমান্তর ধারাতেও তো গুণোত্তর পদ, এই সমান্তর ধারাতেও প্রথম পদকে এ ধরি, গুণোত্তর ধারাতেও প্রথম পদকে আমরা এ ধরি। তাহলে তুমি ধরে নাও, ধরি প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ এ ইজিক্যাল টু তুমি কত বলতে পারবা বলো? 5। এখন দেখো, এখন এখানে যদি তুমি 9 - 5 করো, কত বলো? 4। আবার একটা কমা দিলা, তুমি কি লিখলা? 13 - 9 ইজিক্যাল টু কত? 4। আবার তুমি লিখলা যে তোমার হচ্ছে 13 - 9 গেল, এবার হচ্ছে 17 - 13 কত বলো? 4। অতএব উপরোক্ত ধারাটি, উপরোক্ত ধারাটি অবশ্যই একটি সমান্তর ধারা, অবশ্যই একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার কি চাচ্ছে বলো তো? ধারাটি কোন পদ? 353। তাহলে তুমি তো এটাও বলতে পারো যে এখানে ডি হচ্ছে তোমার 4, পারো। আর যদি সমান্তর ধারায় কোনো অজানা পদ বলে যে কত, এই অজানা পদটি কত, আমরা ধরে নেই কি এন তম পদ, সেটি মানে অজানা পদকে আমরা ধরে নেই এন তম পদ। তাহলে আমাদের বের করতে বলছে কি বলো? ধারাটি কোন পদ 353। তাহলে তুমি ধরবা, মনে করি অথবা ধরি, মনে করি এন তম পদ ইজিক্যাল টু 353। এই কাজটা তুমি অল টাইমই করবা, যে যদি তোমাকে কোনো অজানা পদ বের করতে বলে সমান্তর ধারায়, তোমার কাজ হচ্ছে কি এন তম পদ ধরা থাকে। তাহলে এন তম পদ ইজিক্যাল কত? 353। তাহলে এবার এন তম পদের ফর্মুলা তুমি লিখবা, কি ফর্মুলা সেটা বলো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যাল টু 353। এবারে কত বলো? a এর ভ্যালু বসাও আর d এর ভ্যালু বসাও। তাহলে a কত? 5 যোগ n মাইনাস 1, n এর ভ্যালু তো তুমি বের করবা, তাই না? আর d কত? d হচ্ছে 4 গুণ 4 ইজিক্যাল টু 353। এবারে এই 5 এ পাশে আছে যোগ, ও পাশে পাঠিয়ে দেব বিয়োগ। তাহলে কি হবে? n মাইনাস 1 মাল্টিপল 4 ইজিক্যাল টু 353 মাইনাস 5। তাহলে ফাইনালি n মাইনাস 1 গুণ 4 ইজিক্যাল টু তুমি বলতে পারবা 348। আমার কথা কি বোঝা গেল বলো তো? তাহলে কি আমি লিখতে পারবো n মাইনাস 1 ইজিক্যাল টু 348 ভাগ 4? পারবো কিনা বলো? আবার আমি কি লিখতে পারবো n মাইনাস 1 ইজিক্যাল টু 348 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 8 32, আর হচ্ছে 2 8, 4 7 28। তাহলে কত আসলো বলো তো? এখানে n মাইনাস 1 এর ভ্যালু আসছে 87। যদি 348 কে তুমি 4 দিয়ে ভাগ করো, আসবে 87। তাহলে আমি এবার n এর ভ্যালু লাগবে আমার যেহেতু, তাহলে n ইজ ইকুয়াল টু 87 প্লাস 1 লিখতে পারবো। অতএব n ইজ ইকুয়াল টু 88।
তার মানে n এর ভ্যালু কত বলো, n এর ভ্যালু হচ্ছে 88। তাহলে আমি কি বলতে পারবো, অতএব n তম পদ কত, ধারাটির কোন পদ 353? তাহলে আমি বলবো ধারাটির, এখানে আমি লিখবো যে ধারাটির 88তম পদ, 88তম পদ 353। তো আশা করি বোঝা গেল, এতটুকু ছিল আমাদের ক। তো এভাবেই তোমরা যদি কোনো ধারা দেওয়া থাকে এবং কত পদ এত, কত পদ অমুক, কত পদ তমুক, তোমার কাজটা কি, প্রথমে যে ধারাটি থাকবে খুবই খুবই ভালো হয় যদি তুমি এভাবে লিখে নাও যে দেওয়া আছে ধারাটি, প্রথম পদকে ধরবা আর দেখবা যে আসলে এখানে সাধারণ ডিফারেন্স বা হচ্ছে তোমার সাধারণ অন্তর একই কিনা। যদি একই না হয় তাহলে তোমার দেখতে হবে সাধারণ অনুপাত আবার একই কিনা। সাধারণ অনুপাত যদি একই হয় তাহলে সেটি কি, তোমার হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা যে তোমার n তম পদের ফর্মুলা আছে, নিয়ম একই, n তম পদ ইকুয়াল টু 353ই ধরবা। কিন্তু এটা যদি গুণোত্তর ধারা হতো তাহলে আমি লিখতাম কি বলতো, ar টু দি পাওয়ার n - 1 ইজ ইকুয়াল টু 353। মানে এখানে জাস্ট যদি গুণোত্তর ধারা হতো, গুণোত্তর ধারা n তম পদের ফর্মুলা ইউজ করতাম। তো আশা করি বোঝা গেল, এভাবেই আমরা অঙ্কগুলো করব। তাহলে যদি শেষ হয়ে যায় আমাদের, তাহলে আমরা খ দাগে চলে যাচ্ছি, সমান্তর ধারাটি প্রথম 15টি পদের সমষ্টি, তাই তো? তাহলে মুছে দিচ্ছি, কেমন? খেয়াল করো, খ দাগে কি বলছে বলতো, যে সমান্তর ধারাটি প্রথম 15টি পদের সমষ্টি কত। দেখো তুমি SN মানে সমান্তর ধারার একটা ফর্মুলা জান, যেটাকে SN দ্বারা মানে তোমাকে প্রেজেন্ট করা হয়, SN ইজ ইকুয়াল টু n/2 ব্র্যাকেট 2a + n - 1 ইনটু d। তোমার চাচ্ছে কি বলতো, সমান্তরের প্রথম 15টি পদের সমষ্টি। দ্যাট মিন্স তোমার কাছে চাচ্ছে কি জানো, ওরা চাচ্ছে S15 তুমি আমাকে বের করে দেখাও। S15 তুমি আমাকে বের করে দেখাও। তার মানে SN এর ফর্মুলা তুমি জানো, আর S15 মানে কি, n এর জায়গা 15 বসিয়ে যে ক্যালকুলেশন করে আনসারটা আসবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, তাই তো? তার মানে SN এর ফর্মুলায় A আছে D আছে, বাট তোমার কাছে সমান্তর ধারার A আর D কিন্তু অজানা। তো A আর D আমরা বের করে নিব সমান্তর ধারার এই যে ইনফরমেশন আছে এটার মাধ্যমে। তো আশা করি রোড ম্যাপটা বুঝতে পারছো। তাহলে কি করব আমরা লিখবো ধরি, দেখো ওখানে কি বলছে, কোন সমান্তর 12তম পদ কত 28 আর 18তম পদ কত 58, তাই তো? তাহলে তুমি লিখবা যে ধরি সমান্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু, ধরা যাবে। আবার তুমি লিখবা, আবার সমান্তর ধারা, আচ্ছা আবার না লিখলেও হচ্ছে, তুমি লিখবা যে সাধারণ অন্তর ইজ ইকুয়াল টু ডি, যাবে, ধরা যাবে। অতএব সমান্তর ধারার n তম পদ, খেয়াল করো, সমান্তর ধারার n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n - 1 ইনটু d। বুঝো? তাহলে এটা যদি n তম পদের ফর্মুলা হয়, তোমার ওখানে কোন কোন পদের কথা বলা আছে বলো তো? কোন সমান্তর ধারা 12তম পদ। দ্যাট মিন্স অতএব তুমি লিখবা, অতএব 12তম পদ ইজ ইকুয়াল টু কত বলতো, a প্লাস 12 - 1 ইনটু d। তার মানে ফাইনালি তুমি পাবা a প্লাস 11d। আশা করি বোঝা গেল। তারপর আরো কত পদের কথা বলছে বলতো, 18তম পদ। তাহলে তুমি লিখবা 18তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস 80 - 1 ইনটু d। দ্যাট মিন্স a প্লাস 17d। আশা করি বোঝা গেল। এবার লিখবা তুমি প্রশ্ন মতে কি লিখবা বলো, 12তম পদ মানে কি a প্লাস 11d, আর 12তম পদ কত 28। তাহলে তুমি লিখবা a প্লাস 11d ইজ ইকুয়াল টু 28। আর 18তম পদ মানে কি a প্লাস 70d, 18তম পদ কত 58। তাহলে তুমি লিখবা a প্লাস 70d ইজ ইকুয়াল টু কত বলো 58। আশা করি বোঝা গেল। এই কাজটা করার পরে তোমার কাজ হচ্ছে কি, এটাকে একটা সমীকরণ বানানো, সমীকরণ নাম দেওয়া 1, এটাকে আরেকটা সমীকরণ বানানো, এটার নাম দেওয়া হচ্ছে 2। আশা করছি তোমরা সমীকরণ যোগ বিয়োগ পারো। সমীকরণ যোগ বিয়োগ তোমরা আশা করছি পারো। যদি পেরে থাকো, আমি এখানে আমি হচ্ছে চাচ্ছি কি যে 2 বিয়োগ 1 করব। কি করব বলো তো, 2 বিয়োগ 1 করব। কারণ কি, 2 এর ডান পক্ষ দেখতে পাচ্ছি বড় 58, আর 1 এর ডান পক্ষ দেখতে পাচ্ছি ছোট 28। তো বড় থেকে ছোট বিয়োগ করাটা বেশি সুবিধাজনক হবে। তুমি চাইলে 1 ও 2 ও বিয়োগ করতে পারো, বাট আমি চাচ্ছি কি 2 বিয়োগ 1 করব, কেমন? আর যখন আমি এটা করব, বাম পক্ষে দেখো, বাম পক্ষে একটা শুধু এ আছে আর এ পাশে আছে একটা শুধু এ কেটে যাবে। আবার দেখো, মানে তুমি 2 থেকে যদি বিয়োগ করো, 2 এর বাম পক্ষে আছে 17d বড়, 11 ডির থেকে বড়, তাহলে বিয়োগ করলে কি এটা সুবিধাজনক মান আসবে। 1 থেকে 2 বিয়োগ করলেও হতে পারে সেটা, কেমন? তাহলে দেখো 2 বিয়োগ 1 যদি তুমি করো তাহলে কি আসবে, 2 এর বাম পক্ষ মানে কি a প্লাস 70d ব্র্যাকেট মাইনাস 1 এর বাম পক্ষ a প্লাস 11d ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ মানে 58 মাইনাস 1 এর ডান পক্ষ মানে 28। এবারে দেখো, এবারে ব্র্যাকেট উঠিয়ে দাও, তাহলে কি হবে a প্লাস 70d মাইনাস a প্লাস 11d। যদি আমি ব্র্যাকেট উঠিয়ে দিই, মাইনাসের কারণে কি চিহ্নগুলো চেঞ্জ হয়, তাহলে কি মাইনাসে মাইনাস 11d ইকুয়াল টু 58 থেকে যদি 28 তুমি বাদ দাও,
তাহলে আসবে 20, 20 না 30, কত আসবে? 58 থেকে 28 বাদ দিলে আসবে তোমার 30। তাহলে এবার দেখো আমি এখানে যদি একটু খেয়াল করি, প্লাস এ মাইনাস এ কাটা যায়, 70D থেকে 11D বাদ দিলে থাকবে 6D ইজ ইকুয়াল টু 30। অতএব ডি ইজ ইকুয়াল টু 30/6, 5×30, তার মানে ডি এর ভ্যালু কত? 5। তার মানে দেখো একটা সমান্তর ধারার যদি তোমার কাছে যদি সমীকরণে ডি দেওয়া থাকে, এই ডি এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে যদি তুমি ইনপুট করো, এ এর ভ্যালু পাবা। আর এর ভ্যালু যদি তুমি পেয়ে যাও, এটা সমান্তর ধারার প্রথম পদ। আর সাধারণত যদি তোমার কাছে দেওয়া থাকে, সমান্তর ধারা কিন্তু গঠন করা যায়। আর সমান্তর ধারা যদি গঠন আমরা করতে পারি, তাহলে আমরা খুব ইজিলি S15 বের করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য তো S15 বের করা, তাই না? তাহলে সমান্তর ধারা ডি আমি পেয়ে গেছি। এবার আমি কি করবো জানো? এই ডি এর ভ্যালু, ডি এর মান 1 এ বসাই, যে কোনো একটা বসালেই হবে। 1 এ বসালে হবে, 2 এ বসালে হবে। তাহলে আমি ডি এর মান কোথায় বসাচ্ছি? 1 এ বসাচ্ছি, কেন? ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে 1 এ যদি ডি এর মান বসাই, তাহলে কি হবে বলো? a প্লাস 11d, ডি মানে কত? ডি মানে 5, ইজ ইকুয়াল টু কত আছে বলো তো? ইজ ইকুয়াল টু আছে 28। আশা করি বোঝা গেল। তাহলে এবারে a প্লাস 11 মাল্টিপল 5 করলে আসবে তোমার 55 ইজ ইকুয়াল টু 28। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে বলো? 28 মাইনাস 55। তাহলে a ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার 28 মাইনাস 55 করলে 32 আর 5 37। তাহলে কত আসবে বলো? 37। অবশ্যই মাইনাস 37। কত বলো তো? মাইনাস 37। এটা কিন্তু খেয়াল করতে হবে তোমার, মাইনাস 37 কিন্তু এটা, হ্যাঁ। সরি, মাইনাস 37 নয়। যদি 28 থেকে তুমি 55 বিয়োগ করো, তাহলে কত আসবে বলো? তোমার 2 20 22 5 27 27। তাহলে এর ভ্যালু কত? মাইনাস 27। কেমন? তাহলে এর ভ্যালু মাইনাস 27 তুমি পাইলা। আর ডি এর ভ্যালু তোমার কাছে 5 আছে। তাহলে এইবার আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। কেমন? আমি এটা মুছে দিচ্ছি। দেখো তাহলে ডি এর ভ্যালু কত? 5, আর এর ভ্যালু কত? মাইনাস 27। খেয়াল করো, আমি মুছে দিচ্ছি। এ এর ভ্যালু কত? 5, আর ডি এর ভ্যালু মাইনাস 27 যদি হয়, অতএব অতএব আমরা জানি, অথবা তুমি লিখলা আমরা জানি n সংখ্যক, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to n divide 2a plus n minus 1 into d। তাই তো? বাট তোমার লাগবে কি বলো তো? তোমার লাগবে হচ্ছে প্রথম 15টি পদের সমষ্টি চাচ্ছে না? তাহলে তুমি লিখবা অতএব প্রথম 15টি পদের সমষ্টি S15 is equal to কি হবে বলো? 15 divide 2, 2a plus 15 minus 1 into d। আশা করি বোঝা গেল। এবার দেখো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে কি হবে বলো? 15 divide 2 হবে, আর এখানে হবে কি বলো? 2a প্লাস 15 মাইনাস 1 মানে কি? 14, আর d তো d এর মতো থাকছেই, তাই না? তাহলে 14 মাল্টিপল d, 14 মাল্টিপল d। এবারে দেখো 15/2 রাখবো, আর এখানে 2 গুণ a এর ভ্যালু আমি ইনপুট করে দেবো। এর ভ্যালু কত আমার কাছে? এর ভ্যালু হচ্ছে 5 প্লাস 14 রাখলাম, 14 মাল্টিপল d এর ভ্যালু কত? d এর ভ্যালু মাইনাস 27 বসালাম। d এর ভ্যালু মাইনাস, বিটায় কিন্তু আমি ব্র্যাকেট রাখছি। কেমন? তাহলে 15 ডিভাইড 2 করলা, 5 গুণ 2 করলে হবে 10। এবারে 14 গুণ 27 যদি তুমি করো, 14 গুণ 27 করবো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে। আচ্ছা, 14 গুণ 27 378। তাহলে তোমার আসবে মাইনাস 378। এটা আসলো তো? এবারে 15/2 গুণ 10 থেকে যদি 378 বাদ দাও, তাহলে অবশ্যই আসবে কত বলো? মাইনাস 368। এবারে মাইনাস 368 কে তুমি 2 দিয়ে ভাগ করবা, তাহলে আসবে কত বলো? 15 গুণ, এখানে আসবে 18 আর 4, মাইনাস 18 4 মাইনাস 184। তো মাইনাস 184 গুণ 15 যদি করো, মাইনাস 184 গুণ 15 2760 মাইনাস 2760। তাহলে আমাদের প্রথম 15টি পদের যোগফল কত বলো? প্রথম 15টি পদের যোগফল হচ্ছে তোমার মাইনাস 2760। ঠিক আছে? তাহলে আশা করছি বোঝা গেল। তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। কেমন? দেখো এবার চলে যাচ্ছি গদাগে। কি বলছে? গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো দেখো গুণোত্তর ধারা নির্ণয়ের একটা ফর্মুলা আছে। কেমন? যদি তুমি একটু খেয়াল করো, আমি যদি একটু লিখি যে
গুণোত্তর ধারার n তম পদ কত বলো তো? n তম পদ ইজ ইকুয়াল টু কি ar টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তাহলে কি তুমি বলতে পারবা একতম পদ মানে কি বলো? ar টু দি পাওয়ার n এর ভ্যালু কত? 1 মাইনাস ওয়ান, তাই তো? তাহলে a r টু দি পাওয়ার জিরো, আর r টু দি পাওয়ার জিরো মানে a, আর একতম পদ অথবা প্রথম পদকেই তো আমি নির্দেশ করছি, আর প্রথম পদকে তো আমরা এই বলি। তাহলে ফাইনালি একতম পদ তুমি এই তো পাচ্ছ, তাই না? তাহলে দেখো এবার যদি দুইতম পদ তুমি বোঝো তাহলে কি হবে বলো? a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মানে কি 2 মাইনাস ওয়ান, তার মানে কি a r টু দি পাওয়ার 1। খেয়াল করো এবারে তিনতম পদ, খেয়াল করো তিনতম পদ বা তৃতীয় পদ যেটা, সেটা হচ্ছে কি a r টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান, তার মানে কি a r টু দি পাওয়ার 2। একটু খেয়াল করো, যদি তুমি দ্বিতীয় পদ খেয়াল করো তাহলে r এর পাওয়ার 1, যদি তুমি তৃতীয় পদ খেয়াল করো তাহলে r এর পাওয়ার 2, আর যদি তুমি প্রথম পদে খেয়াল করো r এর পাওয়ার 0, দ্যাট মিন্স a। তার মানে তুমি কি বলতে পারো সমান্তর ধারার প্রথম পদকে আমি বলতে পারি a, প্রথম পদই তো a, তাই না? আর a r এটা কি বলো? a r টু দি পাওয়ার 1 মানে কি দ্বিতীয় পদ, আর a r টু দি পাওয়ার 2 মানে কি তৃতীয় পদ। দেখো প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদকে যদি তুমি যোগ আকারে লেখো তাহলে তো ধারা কমপ্লিট। আমার কথাটা একটু বুঝছো, তাহলে তো ধারা তোমার কাছে রেডি, তাই না? তাহলে তুমি একটা জিনিস কি বুঝতে পারতেছো, তোমাকে বলতেছি কি গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। তাহলে তুমি যদি কোনোভাবে এ বের করতে পারো কাঙ্ক্ষিত বা হচ্ছে আমাদের প্রদত্ত ইনফরমেশন থেকে যদি তুমি এ বের করতে পারো আর যদি আর বের করতে পারো, তাহলে এই ফর্মুলার মাধ্যমে আমরা ধারাটি নির্ণয় করতে পারবো। যদি পেরে থাকি তাহলে দেখো আমরা ইজিলি কিন্তু করতে পারবো। আমাদের রোড ম্যাপটা আমরা জানি, রোড ম্যাপটা কি? আমাদের এ আর আর এর ভ্যালু বের করতে হবে, তাই না? তাহলে দেখো এতটুকু আমি মুছে দেই, এতটুকু জাস্ট বেসিক ছিল তোমাদের। তাহলে মূলত তোমার এতটুকু হচ্ছে লাগবে, এটাই মূলত তোমার উদ্দেশ্য, এটাই বের করা হচ্ছে তোমার উদ্দেশ্য। তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? গুণোত্তর ধারার পঞ্চম পদ, তাই না? তাহলে ধরি আচ্ছা, দেওয়া আছে লেখলা যে গুণোত্তর ধারার পঞ্চম পদ, গুণোত্তর ধারার পঞ্চম পদ ইজ ইকুয়াল টু কত? 1/32। আবার তুমি লিখবা গুণোত্তর ধারার কত পদ বলতো? অষ্টম পদ, অষ্টম পদ ইজ ইকুয়াল টু কত? 1/256 হইল। এইবারে লিখবা যে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইজ ইকুয়াল টু এ, গুণোত্তর ধারার সাধারণ অনুপাত ইজ ইকুয়াল টু আর, এটা তো আমরা ধরি, তাই না? অতএব n তম পদ ইজ ইকুয়াল টু এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এগুলো লিখতে হবে কিন্তু অবশ্যই। তাহলে পঞ্চম পদ কি হবে? এ আর টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান, দ্যাট মিনস এ আর টু দি পাওয়ার 4 হবে। অষ্টম পদ কি হবে বলো তাহলে? অষ্টম পদ ইজ ইকুয়াল টু হবে এ আর টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান, দ্যাট মিনস এ আর টু দি পাওয়ার 7। বিষয়টা বুঝো কিন্তু। এবার তুমি প্রশ্ন মতে লিখতে পারবা, প্রশ্ন মতে তুমি লিখতে পারবা এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, মানে কি বলতো? পঞ্চম পদ মানে কত বলছি আমরা? 132। ওকে, এটার নাম দিবা 1 নম্বর ইকুয়েশন। আবার দেখো প্রশ্ন মতে আমি বলতে পারি এ আর টু দি পাওয়ার 7 হচ্ছে 1/256, তাই তো? তাহলে এ আর টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1/256, এটার নাম দিবা 2 নম্বর ইকুয়েশন। তো এতটুকু কাজ, বেসিক কাজ কিন্তু তোমার অবশ্যই করতে হবে, না কিন্তু তুমি ফুল নাম্বার পাবা না। এখানে যে ফুল নাম্বার আছে এটা কিন্তু তোমাকে দিবে না যদি তুমি এতটুকু মানে অ্যানাউন্সমেন্ট না দাও। এতটুকু করার পরে পরবর্তী কাজ দেখো, তাহলে এ আর টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1/32, এ আর টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1/256। তাহলে আমি মুছে দিই এতটুকু। হ্যাঁ, তো তোমার কাজ হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি 2/1 করো, 2/1, কারণ কি জানতে পারবা 2/1 যদি করো তাহলে কি হবে বলো তো? 2 এর বাম পক্ষ মানে কি? 2 এর বাম পক্ষ মানে এ আর টু দি পাওয়ার 7 ভাগ 1 এর বাম পক্ষ, তার মানে কি এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2 এর ডান পক্ষ মানে কি বলো? 256 ডিভাইড, যেহেতু 2/1, তার মানে 2 এর সকল জিনিসের প্রায়োরিটি কিন্তু আগে পাবে বা আগে দিতে হবে, তাই না? কারণ 2 কে ভাগ করছো 1 দিয়ে, তাহলে কত হবে? 1/32 হবে। ওকে হবে। এবার তুমি যদি খেয়াল করো একটা এ কেটে যায়, আর উপরে কি থাকে বলো? আর টু দি পাওয়ার 7 ভাগ আর টু দি পাওয়ার 4, এটা থাকে তো থাকে। আর এখানে যদি তুমি গুণ দিয়ে উল্টে দাও তাহলে কি হবে বলো? 256 গুণ উপরে যাবে 32, নিচে যাবে কত? 1। বুঝো কিন্তু বিষয়টা। এবার একটু খেয়াল করো, এখানে আছে কত বলো? আর টু দি পাওয়ার 7, আর এখানে আছে কত বলো? আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে কত? 32 ডিভাইড 256 আছে। ওকে, এবার যদি তুমি একটু খেয়াল করো, এখানে দেখো আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আর টু দি পাওয়ার 7 আর আর টু দি পাওয়ার 4 কে রেখে দেই ইজ ইকুয়াল টু 32 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5, আর 256 কে লিখতে পারি আমি কত বলো? 2 টু দি পাওয়ার 8। যদি লিখতে পেরে থাকি তাহলে এবার আমি বলতে পারবো যদি ভিত্তি এক হয়, তাদের সম্পর্ক যদি ভাগ হয়, ভিত্তি এক হয় তাদের সম্পর্ক যদি ভাগ হয়, তাহলে পাওয়ারে পরে কি হয়? বিয়োগ হয়। আমরা জানি তো, জানি 7 - 4
এখানে দেখো ভিত্তি ভিত্তি 1, এখানেও ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, আর তাদের সম্পর্ক কত ভাগ, যদি ভাগ হয়ে থাকে তাহলে পাওয়ার পরে কি হবে বিয়োগ, তাহলে কি 2 টু দি পাওয়ার 5 মাইনাস 8। তাহলে ফাইনালি এখান থেকে তুমি কি পাবা বলো তো, এখানে তুমি থেকে পাবা r টু দি পাওয়ার 3, r টু দি পাওয়ার 3 পাবা, আর এখান থেকে তুমি পাবা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3 তুমি পাবা। তাহলে তুমি এবার কি বলতে পারো যে দেখো আমি r টু দি পাওয়ার 3 কে রাখলাম, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 টু দি পাওয়ার 3 করতে পারি কিনা বলো, এতটুকু কি আমি করতে পারি? কারণ কি মাইনাস 1 শুধু 3 মাল্টিপল করে আবারও 2 টু দি পাওয়ার মাইনাস 3 আসে। তাহলে ফাইনালি যদি তুমি 3 দুই পাশ থেকে ফেলে দাও, পাওয়ার কিন্তু দুই পাশ থেকে ফেলানো যায়, তাহলে দুই পাশ থেকে সম পাওয়ার যদি ফেলে দাও তাহলে r ইজ ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে ফাইনালি r ইজ ইকুয়াল টু তুমি বলতে পারবা হাফ, বলো তো r ইজ ইকুয়াল টু হাফ তুমি বলতে পারবা? পারবা। r এর ভ্যালু যদি হাফ হয়, r এর ভ্যালু যদি হাফ হয়, r এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসাও, একে বসাও অথবা দুইয়ে বসাও, যেখানে তোমার খুশি। তাহলে r এর ভ্যালু, r এর মান একে বসাই, r এর মান একে বসাই। দেখো r এর মান যদি একে বসাই তাহলে a গুণ r এর ভ্যালু কত বলো, r এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার কত 4, কারণ কি a r টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত 132, আমার কথা বুঝছো? তাহলে দেখো এবারে a থাকলো, আর 1 ডিভাইড 2 টু দি পাওয়ার 4 করলে কত বলো, 2 টু দি পাওয়ার 4 করলে 16 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড 32, বিষয়টা বুঝো কিন্তু। হ্যাঁ, এবারে দেখো a থাকলো আর এর সাথে 1 ডিভাইড 16, এটা কেমন সম্পর্ক আছে, ভাগ ওপাশে গেলে কি, এই গুণ ওপাশে গেলে কি ভাগ। তাহলে a ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারবো 132, 1 ডিভাইড 132 ভাগ 116, 1 ডিভাইড 16, বিষয়টা বুঝো। আমি এটাকে ভাগ করবো এটা দিয়ে, মানে কি এখানে আছে 1 ডিভাইড 16 আছে গুণ, ওপাশে গেলে 1 ডিভাইড 32 এর সাথে কি ভাগ চলে যাবে। তাহলে দেখো এবার গুণ দিয়ে উল্টাই দাও, তাহলে কি হবে a ইজ ইকুয়াল টু 1 ডিভাইড 32 গুণ 16 ডিভাইড 1। তাহলে এবার তুমি কি বলতে পারবা 16 দিয়ে 32 কে যদি কাটো তাহলে কত আসবে বলো তো 2, তাহলে a ইজ ইকুয়াল টু কি হাফ, বিষয়টা বুঝো, বিষয়টা কিন্তু বুঝো। 16 দিয়ে 32 কে কাটলে বের হয় 2, তাহলে 1 ডিভাইড 2, তাহলে a এর ভ্যালু কত হাফ, আর r এর ভ্যালু কত হাফ। তার মানে a আর r এর ভ্যালু যদি হাফ হয় তাহলে এখন কি আমরা গুণোত্তর ধারাটি কি প্রকাশ করতে পারি বা বের করতে পারি? কারণ আমি কিন্তু গুণোত্তর ধারার ফর্মুলা কিন্তু লিখে ফেলেছিলাম, মনে আছে কিনা তোমাদের জানি না। তো দেখো তোমরা যেটা করবা, তো পরবর্তী পেজে যদি চলে যাই আমরা, খেয়াল করো a এর ভ্যালুও হাফ আর r এর ভ্যালুও কিন্তু হাফ, a আর দুজনের ভ্যালুই কিন্তু হাফ। তাহলে একটু খেয়াল করো, আমি লিখলাম যে a ইজ ইকুয়াল টু হাফ আর r ইজ ইকুয়াল টু হাফ। অতএব গুণোত্তর ধারাটি, খেয়াল করো, অতএব গুণোত্তর ধারাটি a প্লাস ar টু দি পাওয়ার 1 প্লাস ar টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 ডট। আশা করি বোঝা গেল। এবার দেখো এর জায়গায় a কে বসাই, তাহলে কি হাফ যোগ a মাল্টিপল r টু দি পাওয়ার 1, তাহলে এর জায়গায় বসাবা হাফ, আর r এর মান কত বলো হাফ, হাফ টু দি পাওয়ার কত বলো 1, বিষয়টা বুঝছো? প্লাস আবার a মানে কত হাফ গুণ r টু দি পাওয়ার 2, তার মানে r এর ভ্যালু কত হাফ, হাফের পাওয়ার কত 2 প্লাস ডট 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 ডট। তুমি চাইলে আরো পদ দিতে পারো, এখানে তো তিনতম পদ পর্যন্ত দিয়েছি, তুমি চাইলে চতুর্থ পদ কি হবে বলো a টু দি পাওয়ার 3, পঞ্চম পদ কি a টু দি পাওয়ার 4, তারপর তোমার হচ্ছে ষষ্ঠ পদ কি a টু দি পাওয়ার 5। তো এভাবে তো এটা ধারা আমরা লিখতে পারি, তাই না? তো ধারা লেখার জন্য তিনটা পদই এনাফ বা যথেষ্ট, এর থেকে বেশি আর লাগে না, এই জন্য আমি তিনটা পদই কিন্তু লিখলাম। এবার দেখো এখানে ক্যালকুলেশন কমপ্লিট করে আমরা বলে দেবো এটাই আমাদের আনসার। তাহলে এখানে হাফ লিখলাম, প্লাস এখানে হাফ আছে, আর এখানে হাফের পাওয়ার 1, তার মানে অবশ্যই হাফ, আর এখানে তো হাফ থাকছে ওকে, আর এখানে হাফের পাওয়ার 2, তার মানে অবশ্যই 1 ডিভাইড 4 হবে। আশা করছি বোঝা গেল আমার কথা। প্লাস ডট 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 ডট, আবার এখানে হাফ, প্লাস 1 মাল্টিপল অন করলে 1 আর 2 মাল্টিপল 2 করলে 4, প্লাস 1 মাল্টিপল অন করলে 1 আর 2 মাল্টিপল 4 করলে কত বলো 8, প্লাস ডট 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 ডট। অতএব ধারাটি 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ডট, আনসার এটাই।